আমার জীবনের পুরো গল্পটাই তো ইন্সপিরেশনাল, তো আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে আমার জীবনের গল্পটা বলি, তাহলে হয়তো আপনাদেরকে কিছুটা ইন্সপায়ার করা যাবে। শুরু থেকে শুরু করি। এসএসসি 2009 সায়েন্স গ্রুপ থেকে GPA 5, এইচএসসি 2011 সায়েন্স গ্রুপ থেকে GPA 5, 2011-12 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হই। তো আমি শুধু দুইটা ফর্ম কিনছিলাম, অ্যাডমিশন ফর্ম। সেটা হচ্ছে মেডিকেলের একটা ফর্ম কিনছিলাম, কারণ মেডিকেলের এক্সামটা আগে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে হয়। আর একটা ফর্ম কিনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের। ঘ ইউনিটেরও ফর্ম কিনি নেই, অন্য কোনো ইউনিভার্সিটির কোনো ফর্ম কিনি নেই। আমার আইডিয়াটা ছিল, মানে আমার আগ্রহটা ছিল এরকম, যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় তাহলে হচ্ছে আমি ওইখানে ব্রিটিশ কাউন্সিল কাছাকাছি আছে, IELTS পরীক্ষা দিয়ে ওইখান থেকে আমি বাইরে চলে যাবো, বিদেশে চলে যাবো। আমার ঢাকা ইউনিভার্সিটিতে, মানুষের অনেকের স্বপ্ন থাকে এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই তার স্বপ্ন, জীবনের একমাত্র স্বপ্ন। আমার এইটাকে শুধু আমার কাছে একটা সিঁড়ি মনে হয়েছিল, যে একটা স্টেপ, এইখানে দাঁড়ায় আমি IELTS পরীক্ষাটা দিয়ে বাইরে চলে আসবো, কারণ আমার ফিল্ম নিয়ে পড়াশোনা করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো আগ্রহ ছিল না। ওইখানে ভর্তি হলাম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আসলে আমি আর একটা অন্য কোনো সাবজেক্ট নিতে পারতাম। চয়েস ফর্মে আমি ম্যাথমেটিক্সটাকে উপরে দিয়ে রাখছিলাম। ভাবলাম যে ম্যাথমেটিক্স ভালো, মানে সহজ সাবজেক্ট আমার জন্যে। কোনো ম্যাথ আমি কোনো দিন বাদ দিয়ে মানে বই পড়ি নাই, সব প্র্যাকটিস করতাম, গান শুনে শুনে প্র্যাকটিস করতাম, বেশ ভালো লাগতো। কিন্তু কে জানতো ম্যাথমেটিক্স আসলে ম্যাথমেটিক্স না, গরু ছাগল গাধার রচনাগুলো লিখে রাখছে, আমাকে আন্দাজে মুখস্থ করে যেতে হবে। তো আমার সারা জীবনে একটা দুর্বলতা ছিল, যদি মেমোরাইজ করতে হতো কোনো কিছু, মেমোরাইজ আমি করতে পারতাম না। যদি কোনো কিছু বুঝতে পারতাম তাহলে ওই জিনিস আমাকে মেমোরাইজ করা লাগতো না। ফার্স্ট ইয়ার ফেল করলাম, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে পাশ করলাম, এরপর সেকেন্ড ইয়ার পাশ করলাম, থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম, ফেল। নকল কোনোদিন করার আগ্রহ ছিল না। ফেল করছি সেটাও ভালো, আমি মাইনে নিছি, দরকার নেই আমার নকল করে পাশ করার দরকার নেই। আরেকটা কথা মনে পড়ে যে 2-3 জন প্রফেসর আমাকে খুব চেষ্টা করছিল যে কি সমস্যা, পারতেছি না কেন। আমাকে বলছিল যে তুমি ক্লাস শেষ করার পরে আমার রুমে আসবা, মাঝে মাঝে এসে কি পারো না আমাকে দেখায় যাবা। কিন্তু কথা সেটা না, কথা হলো আমি মুখস্থ করতে পারি না, অঙ্ক বুঝি, কিন্তু সেই যেটা বুঝছি সেই জিনিস তো আর পরীক্ষায় আসে না। পরীক্ষার হলে দেয় এমন কতগুলো বড় বড় জিনিস, যেটা লিখে আসার জন্য কতগুলো জিনিস মেমোরাইজ করা লাগে, সেটা আমার দ্বারা হতো না। থার্ড ইয়ারটা পাস করতে পারিনি। এরপরে গ্রিন ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, দুইটা জায়গাতেই খবর নিলাম, এই দুইখানেই ফিল্ম ছিল, ব্যাচেলর অফ আর্টস। তো স্ট্যামফোর্ড বললো যে যদি আমি GPA 5 ঠিক আছে, কিন্তু যদি আমি ওইখানে ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করি, সবার থেকে ভালো রেজাল্ট করি, তাহলে আমাকে তারপরের সেমিস্টার থেকে ফুল টিউশন ফি ওয়েভ করে দিবে। আর গ্রিন ইউনিভার্সিটি বলছিল যেহেতু আমার SSC HSC দুইটাতেই GPA 5 আছে, সেহেতু ওরা 100% ওয়েভারে আমাকে ফার্স্ট সেমিস্টার থেকেই ভর্তি নিবে। তো আমি ওইখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে দেখলাম যে আরে বাবা, আমার কপালটা খুব ভালো ছিল। আমি বলি না এই কথা কখনো এর আগে, এখন বলতেছি। অভিনেতা আর বিশিষ্ট থিয়েটার পার্সন ঝুনা চৌধুরী, এরপরে 21 টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, তারপর 71 টিভি, 71 কি তখন হয়েছিল কিনা জানি না, যাই হোক, এখন আর কি আমার ফ্রেন্ড সেখানে 71 টেলিভিশনের। এরপরে আর সবাই, আমি একটা মাত্র স্টুডেন্ট ছিলাম যে আসলে স্টুডেন্ট, বাকি সবাই প্রফেশনাল ছিল। একটা বিশাল ব্যাচের মধ্যে গিয়ে আমি পড়ছিলাম, আর আমি তখন একদম চুপচাপ হয়েছিলাম যে এত বড় বড় মানুষ যারা ইন্ডাস্ট্রি থেকে আসছে, যারা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নাটক করতেছে, সিনেমা করতেছে, ঝুনা চৌধুরী তো সিনেমাও করছে অনেক। তো এদের ভিতরে গিয়ে আমি পড়ছি, তো আমি একেবারে নিজেকে খুব ছোট মনে করতেছিলাম। যখন আমি মিড টার্ম পরীক্ষা দিলাম, মিড টার্ম পরীক্ষা দেওয়ার পরে একটা কোর্সে সবাইকে তাক লাগাই দিছে, 30-এর মধ্যে 29 পাইছিলাম, 28.5 পাইছিলাম। উনি ওইখানে আমার খাতার উপরে লিখে রাখছিলেন যে এমন খাতা সে বহুদিন পরে পাইছে, ইটস ভেরি গুড। তো এর আগে তো আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফেল করছি, 2বার চেষ্টা করেও থার্ড ইয়ার পাস করতে পারলাম না, মনে হয় মেধাটা পুরো শেষ। ওই ম্যাডামের কথা, এরপর আরেকজন স্যার ছিলেন, ওনাদের কথাগুলো শুনে আমার মনের মধ্যে এমন একটা অনুভূতি হলো যে আচ্ছা, এখনও পুরো হারায় যায়নি, এখনও মনে হয় চেষ্টা করলে ভালো কিছু করা সম্ভব। পড়তে থাকি, তখন সবাইকে, শুধু মনটা ভালো হয়ে যাওয়ার কারণেই আমি যা যা পারতাম, এই মিড টার্মের পরে অনেকে আমাকে জিজ্ঞেস করলো যে কিভাবে পড়ছো, কি করছি। তো আমি নোট করতাম না কখনোই,
ওই যা আমার মনে হতো, যা বুঝতে পারতাম, ওই জিনিসগুলোই শুধু একটু চর্চা করতাম, কিংবা ওই ওনারা যে শিটগুলো দিছে ওইগুলোই আমি পড়তাম। তো সবাইকে নিয়ে এরপরে পড়া শুরু করলাম। তো ওদেরকে বুঝাইতে বুঝাইতে দেখলাম যে আমার আর বাসায় গিয়ে পড়ার কোনো প্রয়োজন ছিল না। তখন জগন্নাথ হলে থাকতাম, সরস্বতী পুজোয় অনেক ভিডিও টিডিও তৈরি করছে, আমার চ্যানেলে এখনও আছে। যাই হোক, তো এইভাবে প্রতি সেমিস্টারে কোনোটাতেই 80-র নিচে পাই নাই। A+ পেতে 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 যখন আসলো একদম থিসিস পরীক্ষা, তখন আমাদের একজন চেয়ারম্যান আসলো, নতুন চেয়ারম্যান। আমাদের ফিল্ম ডিপার্টমেন্টটার নাম পাল্টে গেল জার্নালিজম হয়ে। তো ওইখানে সেই চেয়ারম্যান, তার নাকি একটা অজুহাত ছিল এই যে যদি আমি সবগুলোতেই A+ পাই তাহলে হয়তো তাকে জবাবদিহিতা করা লাগতে পারে যে কিভাবে 4/4 পেলাম। তো এই কারণে উনি থিসিসে আমাকে A গ্রেড দিলেন, যদিও সবগুলো টিচার অপোজ করছিলেন এবং রাগারাগিও করছিলেন। এরপরে সেই 3.99, শুধু একটা করছে A গ্রেড। এরপরে এই কিছুদিন আগে গোল্ড মেডেল দিল আমাকে ইউনিভার্সিটি থেকে। ওইখানে আমার যে কাছের একজন প্রফেসর ছিলেন, ওইখানে বাংলার, উনি ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের ছিলেন, উনি ডক্টরেট ডিগ্রি করাও, PhD করাও। তো উনি ছিলেন ওই মিটিংয়ে, এবং ওইখানে যে এক্সাম কন্ট্রোলার, উনি সেই স্যারকে বলতেছিলেন যে এই আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, একটা কোর্সে মাত্র A গ্রেড পাইছে, একে আপনারা 4/4 দেন নাই কেন? তখন ওই স্যার সেই আমাদের নতুন চেয়ারম্যানের গল্পটা বললেন যে আমরা সেই চেয়ারম্যানকে বলছিলাম দেওয়ার জন্যে, কিন্তু সে এই অজুহাত দিল যে। যাই হোক, তা শুনে আমারও খারাপ লাগতেছিল যে ডিপার্টমেন্টেরও একটা নাম হতে পারতো, আমি চ্যান্সেলরের অ্যাওয়ার্ড, মানে রাষ্ট্রপতির অ্যাওয়ার্ড পেতে পারতাম, রাষ্ট্রপতির গোল্ড মেডেলটা পেতে পারতাম, ভাইস চ্যান্সেলরের গোল্ড মেডেল পাইছি আর কি। তো এটা ডিপার্টমেন্টেরও একটা নাম হতো, কারণ 4/4 সারা মানে 4টা বছর ধরে কোনো কোর্সেই 80-র নিচে না পাওয়া মানুষ তো অসুস্থ হয়ে যেতে পারে। এইভাবে মানে এটা আমার খারাপ লাগার থেকে ডিপার্টমেন্ট একটা নাম হারালো, এটা একটা রেকর্ড হয়ে থাকতে পারতো ডিপার্টমেন্টের জন্যে। কিন্তু যাই হোক, এগুলো সবই কপাল। আর আরেকটা বিষয় হলো, আমি ওইখানে ব্রিটিশ কাউন্সিল একটা কি বলে পরীক্ষা নিত, এটাকে আমার নামটা ঠিক খেয়াল নাই, বুক রিডিং কম্পিটিশন। ব্রিটিশ কাউন্সিল বুক রিডিং কম্পিটিশন নিত প্রতি বছর ইউনিভার্সিটিতে। তো আমি 3বার পরীক্ষাটা দিতে পারছি। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারাই শুধু অ্যাটেন্ড করতে পারে। তো আমাদের তো 4 মাস করে সেমিস্টার ছিল, ট্রিমেস্টার বলে আসলে। তো প্রতিবারই একবার করে পরীক্ষা দিছি। তো 3বারই আমি রানার আপ হয়েছি, ফার্স্ট রানার আপ হয়েছি, কখনো ফার্স্ট হতে পারি নাই। 0.5-এর জন্যে, 0.5 মার্কের জন্যে আমি প্রথমবার সেকেন্ড হই। আবার ফটোগ্রাফি কম্পিটিশনেও আমার তোলা ছবি, সেইটা ওইখানে ওরা কি বলে এক্সিবিশনে আমার ছবি, 2টা ছবি ওইখানে অ্যাকসেপ্ট হয়। সেখান থেকে আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম। ওই এক্সিবিশন করার জন্য আমরা হেল্পও করছিলাম অনেক। তো শুধু যে একটা জিনিস নিয়ে যে বসেছিলাম এমন না, অনেক কিছুই আমি করে আসছি তখন। আর এই সমস্ত কিছুই এইখানে ভর্তির সময়ে কাজে লাগছে। আমেরিকার এই যখন আমি লিখছি সিভিতে বা পোর্টফোলিওতে, তখন এই জিনিসগুলো খুব কাজে লাগছে। আর গোল্ড মেডেল আমার বোন গিয়ে নিয়ে আসছে। এই পর্যায়ে বিন্দুভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য মঞ্চে উপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের গুরুজনদের। আমাদের পরবর্তী ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল জয়ী গোপাল বিশ্বাস, ব্যাচ 173 BA FTDM। গোপাল বিশ্বাস উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে অবস্থিত হওয়ায় আজ উপস্থিত থাকতে পারেননি। আমরা পরবর্তী গোল্ড মেডেল জয়ী নাম ঘোষণা করছি। বেশ ভালোই লাগতেছিল। আমি আমার কতগুলো বন্ধু ছিল, ওদেরকে বললাম যে একটু ভিডিও করেন, একটু ছবি টবি পাঠায়েন, ওরা পাঠাইছে। তো বেশ অনেক ধরনের উত্থান পতনের ভিতর দিয়েই আজকে একটা ঢাকা ইউনিভার্সিটির ফেল করা স্টুডেন্ট আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের থেকে প্রথম চলচ্চিত্র নিয়ে পড়তে এসে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে এখানে ইউনিভার্সিটিতে আসি এবং পড়াচ্ছি স্টুডেন্টদের, আন্ডার গ্র্যাজুয়েটদের, তাদেরকে ক্যামেরার কাজটা শেখাচ্ছি। MFA ডিগ্রি, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন। মাস্টার অফ ফাইন আর্টস, এটা মাস্টার অফ আর্টস না, মাস্টার অফ আর্টস 2 বছরের, মাস্টার অফ ফাইন আর্টস হলো PhD-র ইকুইভ্যালেন্ট।
মাস্টার অফ ফাইন আর্টস করার পরে আমার পিএইচডি করার প্রয়োজন নাই, আমি একটা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করতে পারবো। এই হলো এটার সুবিধা। আর 3 বছর ধরে পড়তেছি, এরপরে 1 বছরের আমার এখানে ওটিপি একটা সুযোগ থাকবে, ওপিটির একটা সুযোগ থাকবে। আর কি বলবো আপনাদের, শুধু একটা কথা যে আমি যদি এইখানে আসতে পারি তাহলে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে কষ্ট করে পাশ করে আসছে, আপনারাও এখানে আসতে পারবেন। আমার মনে হয় একটু চেষ্টা, একটু ধৈর্য ধরে একটু কষ্ট করা লাগবে।